আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। কার্গো বিমানের পর এবার পারস্য উপসাগরে ইরানকে সাহায্য করতে আসলো চীনের যুদ্ধজাহাজ। নত হবে না ইরান, ভয়াবহ 10 বিপর্যয়ে কাঁপছে ইসরায়েল। ইসরায়েলের চ্যানেল 14-এর কার্যালয় ধসিয়ে দিল ইরান। ইসরায়েলে 5 শতাধিক ড্রোন নিক্ষেপ করল ইরান। ইরানের পক্ষে লন্ডনে বিশাল বিক্ষোভ, ভাঙন চেয়েছিল ইসরায়েল, উল্টো জুড়ে যাচ্ছে ইরান। ছেলেকে নয়, অন্য 3 ধর্মীয় নেতাকে উত্তরসূরি নির্ধারণ করলেন খামেনি। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে লোহিত সাগরে রেহাই পাবে না কোনো মার্কিন জাহাজ, ফের যুদ্ধে নামার ঘোষণা হুথিদের। এবার ইসরায়েলগামী সামরিক পণ্যবাহী জাহাজ বিমানে হামলার হুমকি ইরানের। তেহরানের দাপট হারে হারে টের পাচ্ছে তেল আবিব, আতঙ্কে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে ইসরায়েলিরা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। কার্গো বিমানের পর এবার পারস্য উপসাগরে ইরানকে সাহায্য করতে হাজির হয়েছে চীনের যুদ্ধজাহাজ। ইরান ইসরায়েল চলমান যুদ্ধ পরিস্থিতিতে চীনের ভূমিকা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে। যুদ্ধের সরাসরি পক্ষ না হলেও চীন এমন এক কৌশলগত অবস্থান নিয়েছে যা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্ররা। সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগরে চীনা গুপ্তচর জাহাজ টহল দিচ্ছে বলে জানা গেছে। এর মধ্যে 2টি উল্লেখযোগ্য যুদ্ধজাহাজ হচ্ছে PLA টাইপ 855 এবং টাইপ 815। ধারণা করা হচ্ছে এই জাহাজগুলো ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে এবং আঞ্চলিক উত্তেজনা ও পশ্চিমা মিত্র নৌবাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করছে। সামরিক বিশ্লেষকদের মতে এই তথ্যে ইঙ্গিত মিলছে যে সংঘাতকালীন তথ্য সংগ্রহ করে তা ইরানের সামরিক কৌশলে ব্যবহৃত হতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরান ইসরায়েল যুদ্ধ যত তীব্র হচ্ছে ততই চীনের এই নীরব সমর্থন স্পষ্ট হয়ে উঠছে। এদিকে যুদ্ধের শুরু থেকে চীন ইরানের পক্ষে অবস্থান নেওয়ার জোরালো ইঙ্গিত দিচ্ছে। দেশটির রাষ্ট্র বক্তব্যে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। এমনকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথাও বলেছেন যুদ্ধ নিরসনের বিষয়ে। তবে চীন যে কেবল কূটনৈতিক বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করছে না তার প্রমাণ মিলেছে কার্গো বিমানের গতিবিধিতে। যুদ্ধ শুরুর একদিন পর চীন থেকে একের পর এক বোয়িং 747 ধরনের মালবাহী উড়োজাহাজ ইরানের দিকে যাত্রা করেছে, যা নিয়ে গভীর রহস্যের সৃষ্টি হয়েছে। প্রথম বিমানের উড্ডয়ন হয় ইসরায়েলের ইরানে হামলার ঠিক একদিন পর, দ্বিতীয়টি পরদিন চীনের উপকূলীয় শহর থেকে যাত্রা করে, তৃতীয়টি সোমবার সাংহাই থেকে উড়ে যায় এবং উত্তর চীন, কাজাখস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান হয়ে ইরানে প্রবেশের সময় রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে এই উড়োজাহাজগুলো সম্ভবত সামরিক সরঞ্জাম বা অস্ত্র বহন করছিল, কারণ বোয়িং 747 সাধারণত সামরিক রসদ পরিবহনে ব্যবহৃত হয়। চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানের পতন ঘটলে তা চীনের স্বার্থের জন্য বিশাল বড় আঘাত হবে। তাই চীন ইরানকে সামরিকভাবে সহায়তা করছে বলে ধারণা নিরাপত্তা বিশ্লেষকদের। সামরিক ও কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সংঘাত ধীরে ধীরে একটি আন্তর্জাতিক মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে চীন ও রাশিয়া মিলে পশ্চিমা জোটের বিরুদ্ধে ইরানের পক্ষে দাঁড়াবে। নত হবে না ইরান, ভয়াবহ 10 বিপর্যয়ের শঙ্কায় কাঁপছে ইসরায়েল। ইরান ইসরায়েল সরাসরি সংঘাত এখন কেবল 2টি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ সংকটের আভাস দিচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকেই একের পর এক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক ও মানবিক প্রতিটি খাতে ইসরায়েলের জন্য চরম চ্যালেঞ্জ মোকাবেলা করছে। দেশটির রাষ্ট্র কাঠামো ভেঙে পড়ার মুখে পড়েছে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, যুদ্ধ যত দীর্ঘ হবে ইরানের ইসরায়েলের ক্ষয়ক্ষতিও তত গভীর হবে। ইসরায়েল এই যুদ্ধে প্রতিদিন প্রায় বিলিয়ন ডলার খরচ করছে। যুদ্ধের শুরুতে মাত্র 2 দিনেই ব্যয় হয়েছিল কয়েক বিলিয়ন ডলার। এতে বাজেটের উপর বিপুল চাপ সৃষ্টি হচ্ছে। ডেভিস লিং আয়রন ডোম এবং অ্যারো সিস্টেমের মতো অত্যাধুনিক প্রতিরক্ষা অস্ত্রগুলোর প্রতিটি ইউনিটের খরচ বিলিয়ন ডলারে। এর ঘাটতি পূরণ করতেই বাজেট বাড়াতে হচ্ছে। ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস স্টোরেজ, পানি শোধনাগার ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায়। দক্ষিণ ইসরায়েলে সরকা মেডিকেল সেন্টারে আহত শতাধিক মানুষ এবং বিদ্যুৎ বিভ্রাট শিল্প উৎপাদনে বড় ধাক্কা দিয়েছে। ইসরায়েলি সমুদ্র বন্দর ও বিমানবন্দরে কার্যক্রম
কার্যক্রম হ্রাস পেয়েছে, বিমার খরচ 3 গুণ বেড়েছে। স্টক মার্কেটে ধস ও বিদেশি বিনিয়োগ হ্রাস ইসরায়েলি অর্থনীতিকে টালমাটাল করে দিয়েছে। হাজার হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে, স্কুল কলেজ বন্ধ, বিমান চলাচলে বিঘ্ন, সব মিলিয়ে সাধারণ জীবন ব্যবস্থা ভেঙে পড়েছে। যুদ্ধের খরচ সামলাতে গিয়ে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। এটি দীর্ঘমেয়াদে সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। ইসরায়েল এখন মার্কিন অস্ত্র ও প্রযুক্তির ওপর একচেটিয়ে নির্ভরশীল হয়ে পড়েছে। যদি যুক্তরাষ্ট্র কোনো কারণে সহায়তা হ্রাস করে, তাহলে অস্ত্র ঘাটতি সামরিক ভারসাম্যকে বিপর্যস্ত করতে পারে। নাগরিকদের মধ্যে হতাশা, আশ্রয় কেন্দ্রের ক্লান্তি ও যুদ্ধকালীন অনিশ্চয়তা এক ধরনের মনোবলহীনতা সৃষ্টি করছে, যা যুদ্ধ ক্ষমতাকেও দুর্বল করে। যুদ্ধের পেছনে যুক্তি দেখাতে গিয়ে আন্তর্জাতিকভাবে কূটনৈতিক সমর্থন হারাচ্ছে ইসরায়েল। জাতিসংঘ ও বহু মুসলিম দেশের নিন্দা এবং বর্জনের মুখে পড়তে হচ্ছে। ইরান বারবার জানিয়েছে এখনও তারা পুরো শক্তি ব্যবহার করেনি। বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘ হলে ইরান আরও ভয়াবহ পাল্টা আঘাত হানতে পারে, এমন আর অসংখ্য বিপর্যয়ের শঙ্কায় কাঁপছে ইসরায়েল। ইসরায়েলের চ্যানেল 14-এর কার্যালয় ধসিয়ে দিল ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC অধিকৃত হাইফা শহরে অবস্থিত ইসরায়েলি চ্যানেল 14-এর লাইভ সম্প্রচারে সদর দফতরকে মিসাইল হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করেছে। সোমবার ইসরায়েলি বাহিনী তেহরানের দেশটির রাষ্ট্র সংবাদ সংস্থা ইসলামী প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিং এর সদর দফতরে হামলা চালায়। এর জবাবেই মূলত ইরান ইসরায়েলি সংবাদ মাধ্যমটির কার্যালয়ে হামলা চালিয়েছে। এদিকে ইরানের রাষ্ট্র সম্প্রচার কেন্দ্র IRIB-তে ইসরায়েলের ওই হামলাকে মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত উদাহরণ হিসেবে বর্ণনা করেছে তেহরান। তারা বলেছে, ওই হামলা ইসরায়েলি শাসক গোষ্ঠীর অপরাধ প্রবণতা ও আন্তর্জাতিক নীতির প্রতি অবজ্ঞা আবারও প্রমাণ করেছে। তবে ইসরায়েলি হামলার কিছুক্ষণ পরে IRIB সদর দফতরের কার্যক্রম আবার স্বাভাবিক হয়ে যায়। এ ঘটনার পর ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে চ্যানেল 14-এর সম্প্রচার কেন্দ্রে হামলা চালায়, যার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে গত 13 জুন থেকে এ পর্যন্ত 8 দিনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি 5 শতাধিক বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এর মধ্যে শুক্রবার রাত ভোর ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে অন্তত 40টি ড্রোন। তবে এসব ড্রোনে 99% লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করতে পেরেছে ইসরায়েলের বিমান বাহিনী। শুক্রবার এক বিবৃতিতে IAF এর পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার রাতভর ইসরায়েলে অন্তত 40টি ড্রোন নিক্ষেপ করেছে ইরানের সামরিক বাহিনী। এছাড়া গত 13 জুন থেকে এ পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে 5 শতাধিক ড্রোন ছুড়েছে ইরান। তবে এসব ড্রোনে 99% অর্থাৎ 470টিরও বেশি ড্রোন আমরা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করতে পেরেছি। অধিকাংশ ড্রোন ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহান থেকে ছোড়া হয়েছিল বলেও উল্লেখ করা হয়েছে IDF এর বিবৃতিতে। এদিকে শুক্রবার রাতে ইরানে অভিযান চালিয়েছে IFO। এদিকে ইরানের উপর ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। শনিবার পার্লামেন্ট স্কোয়ারে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশ নিয়ে তারা ইরান ও গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান যেন তারা ইসরায়েলকে দেওয়া সামরিক সহযোগিতা বন্ধ করে। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, বিক্ষোভকারীরা ফিলিস্তিন, ইরান ও লেবাননের পতাকা হাতে ইরানে বোমা বর্ষণ বন্ধ করো, গাজায় হামলা থামাও, ইসরায়েলকে অস্ত্র দিও না এবং ফিলিস্তিন হোক স্বাধীন ইত্যাদি স্লোগানে শহরের কেন্দ্রস্থল মুখর করে তোলেন। অন্যদিকে ইসরায়েল চাইছে ইরানকে দুর্বল করতে, তার পরমাণু কার্যক্রম ধ্বংস করতে এবং শেষ পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থাকে ভেঙে দিতে। ইরান দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক দুর্বলতা সহ নানা সংকটে জরাজীর্ণ। দেশটির চলমান শাসন ব্যবস্থার প্রতিও জনসংখ্যার একটি বড় অংশের ক্ষোভ রয়েছে। মাত্র কিছু মাস আগেই বড় ধরনের বিক্ষোভ কোনো রকম দমন করে টিকে যায় সরকার। এমন অবস্থায় নেতানিয়াহু ভেবেছিলেন তেহরানের উপর হামলার এখনই মোক্ষম সময়। এটি ইসরায়েলকে তার লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করবে। তবে তেল আবিবে সেই হিসেবে ছিল মারাত্মক ভুল। ইসরায়েলের হামলা বাস্তবে ইরানিদের ঐক্যবদ্ধ করেছে, দেশের সার্বভৌমত্বের উপর আঘাত ইরানিদের ক্ষুব্ধ করেছে এবং জনগণের অভ্যন্তরীণ সংহতি বাড়াচ্ছে। এই আঘাত ইরানিদের এতটাই মজবুত করছে যা হয়তো নেতানিয়াহু কল্পনাকেও ছাপিয়ে গেছে।
ইসরায়েল বারবার দাবি করেছে এই যুদ্ধ ইরানি জনগণের বিরুদ্ধে নয়, এটি দেশের সরকারের বিরুদ্ধে। কিন্তু এই প্রচারণা এখন বাস্তবতার সঙ্গে মেলেনি, কারণ যেই মুহূর্তে বিদেশি শক্তি দেশের ভেতরে হামলা চালায় তখন ইরানিরা শাসক বনাম জনগণ বিতর্ক ভুলে গিয়ে জাতি বনাম আগ্রাসনকারী ইস্যুতে এক হয়। তেহরানে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে লাখ লাখ মানুষকে ইসরায়েল বিরোধী বিক্ষোভে জড়ো হতে দেখা গেছে। অন্যান্য শহরেও রাজপথে নেমেছেন ইরানিরা। সার্বভৌমত্বের প্রশ্নে সরকারের পক্ষে স্লোগান দিচ্ছেন তারা। শুধু রাজপথে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বুদ্ধিজীবী মহলেও দেখা যাচ্ছে সরকারের প্রতি সংহতি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের হামলা সরকার পতনের সুযোগ তৈরি না করে উল্টো দেশটির জাতীয় ঐক্যকে জাগিয়ে তুলেছে। সরকার বিরোধী আন্দোলনের অনেকেই এখন বলছেন, শাসন নিয়ে প্রশ্ন থাকলেও এখন আমাদের সবার আগে দেশকে রক্ষা করতে হবে। এই মনোভাব ইরানি সমাজে এক ধরনের সংকটকালীন সংহতি তৈরি করেছে। এমনকি যারা সংস্কারপন্থী বা ধর্মনিরপেক্ষ চিন্তা ভাবনায় বিশ্বাসী, তারাও এখন বিদেশি হুমকির বিরুদ্ধে দাঁড়িয়েছে। ছেলেকে নয়, অন্য 3 ধর্মীয় নেতাকে উত্তরসূরি নির্ধারণ করলেন খামেনি। ইসরায়েলের হত্যার হুমকির মুখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে 3 জনকে মনোনীত করেছেন। পরিকল্পনার সঙ্গে পরিচিত 3 জন ইরানি কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি সুরক্ষিত বাংকারে লুকিয়ে থাকা অবস্থায় খামেনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর পাশাপাশি ইসরায়েলি হামলায় নিহত দেশটির শীর্ষ সামরিক কমান্ডারদের শূন্যস্থানও পূরণের জন্য নতুন কর্মকর্তাদের তালিকা তৈরি করেছেন তিনি। কর্মকর্তাদের মতে সর্বোচ্চ নেতা হওয়ার জন্য মনোনীত 3 জনের মধ্যে খামেনির ছেলে মোজতাবা খামেনির নাম নেই, যদিও ধারণা করা হচ্ছিল খামেনি তার মৃত্যুর পর তার ছেলেকে দায়িত্ব নেওয়ার জন্য মনোনীত করবেন। গত বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করবে বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাতাজ। তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হলেন আধুনিক হিটলার এবং তিনি আর বেঁচে থাকতে পারবেন না। এবার ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। তারা বলছে, যদি ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানে কোনো আগ্রাসন চালায় তবে লোহিত সাগরে মার্কিন জাহাজ ও যুদ্ধ জাহাজগুলোর উপর তাৎক্ষণিক হামলা শুরু হবে। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ ঘোষণা দেন। এই খবর জানিয়েছে জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম রয় নিউজ। তিনি আরও বলেছেন, আমাদের বাহিনীর সব প্রতিকূল গতিবিধি পর্যবেক্ষণ করছে। ইয়েমেন সব মুসলিম জাতিকে দখলদারত্ব এবং অবমাননার হাত থেকে রক্ষা করতে প্রস্তুত। হুথির মুখপাত্র আরো বলেছেন, ইরানের বিরুদ্ধে জায়নবাদী শত্রুদের সমর্থনে মার্কিন আগ্রাসন উপেক্ষা করা যায় না। এর অর্থ আমাদের জাতির স্বাধীনতা, স্বনির্ভরতা ও মর্যাদা কেড়ে নেওয়া, এটিকে দাসত্বে পরিণত করা, অপমান করা, পরিচয় বিকৃত করা, মাতৃভূমি দখল করা, সম্পদ লুণ্ঠন করা তাদের মূল উদ্দেশ্য। ইয়াহিয়া সারি বলেন, মধ্যপ্রাচ্যের চেহারা পরিবর্তন করার আড়ালে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও উত্তেজনা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সমর্থনে। অংশীদারত্বের দ্বারা সমর্থিত এই অঞ্চলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জনের প্রচেষ্টা তাদের মূল লক্ষ্য। এ কারণে তারা ইসরায়েলের শত্রু ইরানকে এই পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা হিসেবে দেখে। ইয়াহিয়া সারি নিশ্চিত করে বলেন, এই যুদ্ধ সমগ্র জাতির জন্য একটি সম্মিলিত যুদ্ধ। আল্লাহর পথে যুদ্ধ এবং কোরআনের আয়াতের মাধ্যমে আমাদের মুক্তি, গর্ব ও বিজয় নিহিত। কোনো দেশ যদি জাহাজ অথবা বিমানে করে দখলদার ইসরায়েলে সামরিক পণ্য পাঠায় তাহলে সেগুলোতে হামলা চালানো হবে, হুমকি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর সদর দপ্তরের এক মুখপাত্র শনিবার এই হুমকি দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম নিউজ। ওই মুখপাত্র জানিয়েছে, দখলদার ইসরায়েল তাদের রাডার ও প্রতিরক্ষা সরঞ্জামের বিরাট একটি অংশ হারিয়েছে। ইসরায়েল এসব অস্ত্র ও সরঞ্জামের অভাবে ভুগছে। এখন তারা অন্যান্য দেশের কাছ থেকে এগুলো পাওয়ার চেষ্টা করছে। ওই মুখপাত্র হুমকি দিয়ে বলেন, আমরা স্পষ্টভাবে সতর্কতা দিচ্ছে, ইহুদিবাদী সরকারের কাছে যদি কোনো দেশের রাডার এবং সামরিক পণ্য জাহাজ অথবা বিমানে করে পাঠায় তাহলে আমরা ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসনে তাদের জড়িত হওয়া হিসেবে বিবেচনা করব। আমাদের সশস্ত্র বাহিনী এগুলো বৈধ হামলার লক্ষ্যবস্তু হিসেবে কাজ করবে। সূত্র তাসনিম নিউজ। ইরান খুব শিগগির থামছে না। এখন তেহরানের দাপট হাড়ে হাড়ে টের পাচ্ছে তেল আবিব। স্পষ্ট হয়ে উঠেছে যে সামনে আরো বহু বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাত আসতে পারে। ইসরায়েলের অনেক কিছুই উল্টে পাল্টে যেতে পারে, এমনকি আশ্রয় নেওয়ার জায়গাও আর অবশিষ্ট নাও থাকতে পারে। এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে ইসরায়েল সরকার শুক্রবার একটি কথিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং হোম ফ্রন্ট কমান্ডের একটি জরুরি পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। এই
পরিকল্পনার আওতায় সারা দেশে 500টি সরকারি বোমা আশ্রয় কেন্দ্র সংস্কার করা হবে এবং 1000টি মোবাইল বোমা শেল্টার রাস্তার পাশে বসানো হবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যেসব 500টি আশ্রয় কেন্দ্র সংস্কার করা হবে তার বেশিরভাগই মধ্য ইসরায়েলে অবস্থিত। গত সপ্তাহে এই অঞ্চলটি ইরানের একাধিক হামলার প্রধান লক্ষ্য ছিল। অন্যদিকে 1000টি মোবাইল বা অস্থায়ী আশ্রয় কেন্দ্র বসানো হবে দেশের বিভিন্ন সংবেদনশীল এলাকাগুলোতে, যেগুলোতে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে এই উদ্যোগের মধ্যে ইসরায়েলের হাইফা শহরে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত 23 জন আহত হন। একই সময়ে কার্মিয়াল এলাকায় আতঙ্কে এক নারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ছবিতে দেখা গেছে হাইফার ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কর্মীরা ছুটে যাচ্ছেন ঘটনাস্থলে। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী জানিয়েছে গত শুক্রবার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে ইরান প্রায় 470টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1000টির মতো ড্রোন ইসরায়েলের দিকে ছুঁড়েছে। এই প্রেক্ষাপটে ইসরায়েল সরকার যত দ্রুত পদক্ষেপ নিচ্ছে যাতে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে পারেন, বিশেষ করে যেসব এলাকায় হামলার ঝুঁকি বেশি সেসব অঞ্চলে আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। কার্গো বিমানের পর এবার পারস্য উপসাগরে ইরানকে সাহায্য করতে আসলো চীনের যুদ্ধজাহাজ। নত হবে না ইরান, ভয়াবহ 10 বিপর্যয়ে কাঁপছে ইসরায়েল। ইসরায়েলের চ্যানেল 14 কার্যালয় ধসিয়ে দিল ইরান, ইসরায়েলে 5 শতাধিক ড্রোন নিক্ষেপ করল ইরান। ইরানের পক্ষে লন্ডনে বিশাল বিক্ষোভ, ভাঙন চেয়েছিল ইসরায়েল, উল্টো জুড়ে যাচ্ছে ইরান। ছেলেকে নয় অন্য 3 ধর্মীয় নেতাকে উত্তরসূরি নির্ধারণ করলেন খামেনি। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে লোহিত সাগরে রেহাই পাবে না কোনো মার্কিন জাহাজ, ফের যুদ্ধে নামার ঘোষণা হুথিদের। এবার ইসরায়েলগামী সামরিক পণ্যবাহী জাহাজ বিমানে হামলার হুমকি ইরানের। তেহরানের দাপট হারে হারে টের পাচ্ছে তেল আবিব, আতঙ্কে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে ইসরায়েলিরা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।